This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মাস থেকে 100 দিনের টাকা দিচ্ছে রাজ্য সরকার। 100 দিনের কাজের টাকা আর কি সরকার বলে দিয়েছিল যে এবার তারা নিজেরাই টাকা মেটাতে শুরু করে দিয়েছে। এবার কেন্দ্র বাংলার শ্রমিকদের বঞ্চনা করছে, এই প্রচারটা জোরদার হয়েছে। সেখানে তারা কতটা শ্রমিকদের পাশে সেইটা বোঝাতে তারা রাজ্য এই যারা কাজকর্ম করেছেন 100 দিনের কাজ তাদের হকের টাকা মিটিয়ে দিচ্ছে, এই বিষয়গুলো প্রচার তুঙ্গে উঠেছে। এই রকম সময় জলপাইগুড়ির সাঁকোয়া ঝোড়া 1 নম্বর পঞ্চায়েতে 100 দিনের শ্রমিকদের থেকে কাটমানি চাওয়ার অভিযোগ উঠল, আর তাও আবার যাত্রার বিরুদ্ধে না, তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। এবার অভিযোগ যদি সত্যি হয় তাহলে তো বলতে হয় অভিযুক্তরা মানুষ বিরোধী কোনো কাজ করেননি, করেছেন দল বিরোধী কাজ। কারণটা একবার ভেবে দেখুন, এই যে টাকা মেটাচ্ছে রাজ্য সরকার তাকে এমনি এই চরম আর্থিক টানাটানি, তার মধ্যেও 100 দিনের টাকা দিচ্ছে রাজ্য সরকার। তার আগে এই অভিষেক চাপে ফেলে দিয়েছিলেন, নিজের এলাকায় এই সমস্ত 100 দিনের টাকা দিতে শুরু করে দিয়েছিলেন, বলেছিলেন যে সরকারকে বলেছিলাম সরকার পারছে না আমরা দিয়ে দিচ্ছি। এবার এই রকম প্রচার যে কোনো মানে সরকারের ওপরই চাপ বাড়ায় অথবা সরকারকে পথ দেখায়, এটাও হতে পারে। যে কোনো কারণেই হোক সরকার কিন্তু তারা নিজেরা এখন এই 100 দিনের টাকাটা দিচ্ছে এই টানাটানির বাজারে। এটা চাইছে কেন? যে এই প্রচারের সুযোগটা তারা তো পাচ্ছে, যে যত বঞ্চনা করে কেন্দ্র, যত মানুষের পাশে দাঁড়ায় রাজ্য সরকার, মানে ধরো এই সরকারটা কমন নিয়ে নিলাম। এবার এই প্রচারের সুযোগটা যদি কোথাও গিয়ে কাটমানি নেওয়ার অভিযোগের আড়ালে চলে যায়, তো রোজ হিসাবে দেখ 4000 কি 3500 ঢুকেছে। মানে আপনারা কত পেয়েছেন? আমাদের 500 টাকা, বাকি সব টাকা দিয়ে দিতে দিয়ে দিত। সন্দেশখালীতে সন্ত্রাসের অভিযোগ ভোলেননি নিশ্চয়ই। 100 দিনের কাজের টাকা অ্যাকাউন্টে ঢুকলেই নেতার হাতে তুলে দিয়ে আসতে হতো বলে অভিযোগ উঠেছিল। না দিলে কি হতো? তাহলে পালিশ হবে, এই যে লাঠি পালিশ হবে, কোদাল মার চাষ দিবে, ছোট মোটো এত বড়। 100 দিনের কাজের কেন্দ্রীয় টাকা এখনও আসেনি। রাজ্য সরকার নিজের তহবিল থেকে টাকা দেওয়া শুরু করেছে, সরাসরি অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে। অভিযোগ, টাকা ঢুকতে না ঢুকতেই কাটমানি চাওয়া শুরু করে দিয়েছেন তৃণমূলের কিছু নেতা। পঞ্চায়েতের মা হচ্ছে এখানে মিড ডে মিলে রান্না করে, উনি এসে আমার মাকে হুমকি দিচ্ছে। কেন? অঞ্জনার মা, অঞ্জনার হচ্ছে অ্যাকাউন্টে টাকা ঢুকছে, টাকাটার জন্য তুলে দিয়ে আসে বাড়িতে গিয়ে। এই ওই জটিলা বলছে কি যে অঞ্জনার মা তোমার মেয়ের টাকা ঢুকছে, আমারে দিয়ে আসতে বলল। মানে কিসের টাকা ঢুকেছে সেটা? 100 দিনের। কাটমানি না দিলে হুমকি দেওয়ার অভিযোগ উঠছে। আমাদেরকে দেখে নিবে, এমনকি ওই রাস্তায় আমরা চলাচল করতে পারবো না। এক্স পঞ্চায়েতের শাশুড়ি হুমকি দিলেন যে টাকা না দিলে আমাদেরকে ওইদিকে যেতে দিবে না। তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান কিন্তু অভিযোগ অস্বীকার করছেন। পঞ্চায়েতের হাজবেন্ড আমাকে মারার জন্য, ওনাদের গালামাল দোকান আছে, উনি দোকান থেকে নেমে আমাকে মারার জন্য হুমকি দিচ্ছেন, অশ্লীল ভাষায় গালিগালাজ করছে। আমার হাজবেন্ডকেও বলছিল যে দেখে নিব, মার্ডার করে নিব। আজকে প্রমাণ হলো যে সত্যিকারের 100 দিনের টাকা সাধারণ মানুষ পায় না। ওরা হচ্ছে সম্পূর্ণ ওরা বিরোধী, আর আমার পরিবার যে রাজনৈতিক দলের সাথে যুক্ত সেটা আলাদা, ওরা যে দলের সঙ্গে যুক্ত সেটা সম্পূর্ণ আলাদা। কাজেই ভোট আসলেই ওরা প্রত্যেকবার এরকমই করে। কি বলছে জেলা তৃণমূল? কোনো যে নেতাই হোক না কেন, যে কোনো দলের নেতাই হোক না, যদি যুক্ত থাকে তার বিরুদ্ধে অবশ্যই দল ব্যবস্থা। দলীয় তদন্ত কবে শেষ হবে? কবে ব্যবস্থা নেবে শাসক দল? আচ্ছা, জলপাইগুড়ির সাঁকোয়া ঝোড়ায় এখন যে অভিযোগ উঠছে, মাসখানেক আগে সেই অভিযোগই তো উঠেছিল সন্দেশখালীতে। সেখানকার মানুষজন, সন্দেশখালীর মানুষরা, তারা তো অভিযোগ করেছিলেন যে 100 দিনের টাকা অ্যাকাউন্টে ঢোকার পর তার একটা বড় অংশ নজরানা হিসেবে দিতে হতো শেখ শাহজাহানের বাহিনীকে। এবার শেখ শাহজাহান তিনি তো এখন সিবিআই হেফাজতে, কিন্তু সন্দেশখালী মনে হচ্ছে খালি নেই, জানেন তো। বিরোধীরা অভিযোগ করছেন শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারদের গ্রেফতারির পর যে শূন্যস্থান তৈরি হয়েছিল সেটা দ্রুত পূরণ করার চেষ্টা করছেন তৃণমূলের অঞ্চল সভাপতি বা প্রাক্তন অঞ্চল সভাপতি, এবং তাদের নাম ধাম দিয়েই তারা অভিযোগ করছেন। এবার সন্দেশখালীর সুখদোয়ানি ত্রিমোহিনী বাজারের কাছে নির্মল বাংলা প্রকল্পে রাস্তা তৈরির জন্য 30,000
ইট রাখা হয়েছিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সরকারি প্রকল্পের জন্য বরাদ্দ ইট নাকি আজ সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন দেবব্রত এবং সঞ্জীব, দুই নেতা। বিজেপির দাবি, গ্রামবাসীরা প্রতিবাদ করলে তৃণমূল অঞ্চল সভাপতি দেবব্রত নাকি গুলি করার হুমকিও দেন। ওখানে এটার নতুন কি, এ তো এতদিন ধরে তো এই সমস্ত অভিযোগই শুনছি। দেবব্রত অবশ্য যথারীতি অস্বীকার করেছেন এই যাবতীয় অভিযোগ। বিজেপির বিরুদ্ধে চক্রান্ত করে লোক খেপানোর অভিযোগও করেছেন, মানে অভিযোগের পাল্টা অভিযোগ আর কি। কিন্তু সঙ্গে এটাও স্বীকার করেছেন যে ওই 30,000-এর মধ্যে কিছু ইট তারা নিয়ে যাচ্ছিলেন ক্যালভার্ট তৈরির জন্য, মানুষের কাজের জন্যই তো নিয়ে গেছেন আর কি। কিন্তু লোকসভা ভোট সেটা তো ঘোষণা হয়ে গেছে, আর লোকসভা ভোটের দিন ঘোষণা যখনই হয়ে যায় তখনই তো আদর্শ আচরণবিধি চালু হয়ে যায়। তখন তো এরকম কালভার্ট তৈরির মতো নতুন কাজকর্মগুলো, সরকারি কাজকর্মগুলো চালানো যায় না, তখন তো সেগুলো বন্ধ থাকে। নতুন পরিষেবা চালু হলো কী করে, এই প্রশ্নের উত্তর অবশ্য তৃণমূল নেতারা দেননি। আমাদের কিছু ছেলেপুলে ইটটা বন্ধ করতে গেছিল, যারা ইটটা যাতে চুরি না করে নিয়ে যায়, ওই ইটটা ওরা জোর করে কিছু ভ্যান নিয়েছে, ইট লোডিং করে ওরা চুরি করে নিয়ে যাচ্ছিল। ছেলেরা গিয়ে আমি সাথে থেকে গিয়ে আমরা বাধা দিই। এবার আমরা মিটিং এ যাচ্ছিলাম, সেই সময় ওরা সামনে এসে তর্ক বিতর্ক, এই অমুক সময় শাহজাহান এই করেছে, ঘরের টাকা দেয়নি, তোর টাকা দেয়নি, তারপরে আমাদের টাকা তুলে খেয়েছে, আমাদের ভোট দিতে দেয়নি, এই করে আমাদেরকে একটা ঘেরোয়া মতো করেছে, করে লোকজন জমায়েত করে এইসব আজে বাজে কথাবার্তা হেন সেন সব ছড়াছড়ি করছে, অন্য কোনো কিছু ঘটনা নেই। স্থানীয়দের বিক্ষোভের মুখে ওই সুখদোয়ানি ত্রিমোহিনী বাজারে একটা দোকানে নাকি আশ্রয় নিয়েছিলেন এই দুজন, তৃণমূলের অঞ্চল সভাপতি এবং প্রাক্তন অঞ্চল সভাপতি। তাদের উদ্ধার করতে গিয়ে জনতার ক্ষোভের মুখে পড়ে পুলিশ। ছবিতে আপনাদের দেখাবো, মারমুখী জনতার সামনে ভারসাম্য হারিয়ে ইটের পাঁজার ওপর পড়ে গেছিলেন এক পুলিশকর্মী। গ্রামবাসীরাই সেই পুলিশকর্মীকে তুলে তার উর্দির থেকে ধুলো ঝেড়ে দিচ্ছেন। স্বাভাবিকভাবেই এই পুলিশকর্মীর অস্বস্তি লাগছে, সেটা বুঝতেই পারছি, কারণ সাম্প্রতিককালে পুলিশের কি ভূমিকা ওখানকার মানুষজন দেখেছেন এবং তাদের প্রতি পুলিশের প্রতি আর কি ওখানকার মানুষজনের কি মানসিকতা ছিল, সেটা তো এই পুলিশকর্মীরা ঠিক ভুলে যাননি। আজকে নিশ্চয়ই তাদের মনে হচ্ছে তাহলে কিছু কাজকর্ম করলে, মানে কাউকে গ্রেফতার করার মতো বিষয়গুলো যদি করে ফেলেন, তাহলে মানুষজন কিন্তু তাদেরও পাশে দাঁড়ান, তাদেরও সস্নেহে গায়ের ধুলো ঠুলো ঝেড়ে দিতে পারে। গ্রামবাসীরা সন্দেশখালীর ওই পুলিশ কর্মীর গাত থেকে ধুলে যে ঝেড়ে দিচ্ছিলেন, এই ছবিটা কিন্তু প্রতীকী, জানেন তো, এক ভীষণ তাৎপর্যপূর্ণ। মুশকিল হচ্ছে ধুলো কি কম লাগিয়েছে। সিবিআইয়ের অভিযোগ ছিল যে সরবেরিয়া ইডির ওপর হামলার ঘটনার তদন্ত পুলিশ নাকি ভুল দিকে নিয়ে যাচ্ছিল। তারা অভিযোগও করেছে, আদালতেও জানিয়েছে যে 7 জনকে ইডির ওপর হামলার ঘটনায় পুলিশ গ্রেফতার করেছিল, তারা কেউ নাকি এই ঘটনার সঙ্গে জড়িতই নন, বরং আসল অপরাধীকে আড়াল করতেই নাকি পুলিশ ওই 7 জনকে ফাঁসিয়ে দিচ্ছিল বলে সিবিআইয়ের অভিযোগ। এগুলো তারা আদালতে বলেছেন আর কি। এবার কেন্দ্রীয় এজেন্সির অভিযোগটা যদি সত্যি হয়, তাহলে ভাবুন তো, ধুলো সেটা কি খুব কম পড়েছে গায়ে? সেই ধুলো ঝাড়বেটাকে বা কতদিনে ঝাড়বে? তৃণমূলের কথায় পুলিশ নিরাপরাধীদের মিথ্যে মামলায় ফাঁসিয়ে দিচ্ছিল, এই অভিযোগের প্রমাণ পাওয়া গেলে শাসক দলের গায়েও কি কম ধুলো লাগবে রে? এই সন্দেশখালীতে গণ অভ্যুত্থানের পর এই প্রথম বসিরহাট অঞ্চল গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সাধারণ সম্পাদক। তিনি কিন্তু ওখানে গিয়ে পুলিশকে দরাজ সার্টিফিকেট দিয়েছে। শেখ শাহজাহানকে সিবিআই ইডি অ্যারেস্ট করেনি, মমতা ব্যানার্জির পুলিশ অ্যারেস্ট করেছে। সুদীপ্ত সেনকে ইডি সিবিআই অ্যারেস্ট করেনি, মমতা ব্যানার্জির পুলিশ অ্যারেস্ট করেছে। তৃণমূল কংগ্রেস যদি মানুষের সাথে কেউ দুর্ব্যবহার করেছে, ন্যূনতম অভিযোগ পেয়ে খতিয়ে দেখে
তার সত্যতা প্রমাণ হয়েছে। আমরা দলমত নির্বিশেষে আমাদের ব্যবস্থা, আমাদের রাজ্য সরকার, আমাদের পুলিশ প্রশাসন নিয়েছে। কয়েকটা প্রশ্ন আছে জানেন তো। প্রথম প্রশ্ন, সন্দেশখালীর ড্যামেজ যদি পুলিশই ম্যানেজ করে ফেলে তাহলে কেন বারাসাত রেঞ্জের ডিআইজি সহ একাধিক পুলিশ অফিসারকে রাজ্য বদলি করে দিল? দ্বিতীয় প্রশ্ন, সন্দেশখালীর ক্ষোভ বিক্ষোভ যদি সামাল দেওয়াটা হয়েই গিয়ে থাকে তাহলে কেন বসিরহাট কেন্দ্রে প্রার্থী বদল করলো তৃণমূল? তাহলে কি সন্দেশখালীতে এখনও যা পরিস্থিতি সেটা তৃণমূলের কাছে আউট অফ সিলেবাস? রাজনীতি যারা করেন তাদের কাছে সিলেবাসের বাইরে কিছু আছে বলে কিন্তু কখনো মনে হয় না। সব মনে হয় তারা সবটা জানেন, সব তাদের হিসেবের মধ্যে আছে। এটা অবশ্য ঝানু রাজনীতিকদের ক্ষেত্রে ঘাটে, কিন্তু যারা অন্য জগৎ থেকে রাজনীতিতে আসেন তাদের যে কিছুটা সময় লাগে এটা কিন্তু রচনা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন জানেন তো। হুগলির তৃণমূল প্রার্থীকে প্রশ্ন করা হয়েছিল যে এলাকার বন্ধ কলকারখানা খোলার বিষয়ে কোনো পরিকল্পনা রয়েছে কিনা। তার উত্তরে রচনা যা বলেছেন তাতে শিল্প ওটা শুধু রাজনীতি বিষয়টা যে এখনও তার সিলেবাসে আসেনি সেটা কিন্তু স্পষ্ট। চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট, শুধু ধোঁয়া বেরোচ্ছে। এত কারখানা হয়েছে, তাহলে কি করে বলছেন যে কারখানা হয়নি? কারখানা তো হচ্ছে, আরো হবে। দিদি যদি থাকেন আরো অনেক হবে। বুঝতে পারবে যে তৃণমূল ধোঁয়া নয়, পুরো ধোঁয়াশা হয়ে যাবে আস্তে আস্তে। ওর কাছে দেখতে পাবেন, ভাববে আমি কি ভুল করেছি এই পার্টিটা এসে। কদিন পরেই বুঝতে পারবে। বলি যে ঠাট্টা করে বলি যে তৃণমূল কংগ্রেসে যারা প্রার্থী হন বা নেতা হন তাদের মাথায় একটা মমতা চিপস দিয়ে দেওয়া হয়। শুধু কথা বলতে গেলেই ওরা অবান্তর, অপ্রয়োজনীয়, তথ্যহীন, অসত্য কথা অনর্গল বলে যেতে পারে। সংস্থানের ব্যাপারে কি চিন্তা ভাবনা করছেন? কর্মসংস্থান মানুষের দিদি করছে, দিদি ছেলে মেয়েদের জন্য ভাবছেন, দিদি বার্ধক্য ভাতা চালু করছে, দিদি সবুজ সাথী চালু করছেন, দিদি স্বাস্থ্য সাথী চালু করছে, দিদি শিক্ষাশ্রী করছে, দিদি রূপশ্রী করছে, দিদি কন্যাশ্রী করছে, সবই দিদি করছে। যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। একথা শুনেছি, কিন্তু ওই ধোঁয়া দেখলেই যে কলকারখানার খোঁজ পাওয়া যায় এটা জানা ছিল না। এটা আজকাল এই দিকে নজর রাখতে হবে আর কি। মুশকিল হচ্ছে ধোঁয়া তো বিভিন্ন কারণে ওঠে টোঠে। যাই হোক, সব ধোঁয়ার পেছনেই একটা হয়তো ভবিষ্যতে শিল্প লুকিয়ে থাকে, এইটা মাথার মধ্যে রাখতে হবে। এই জন্যে রচনা বন্দ্যোপাধ্যায় পথিকৃত হয়ে থাকবেন। দেখুন, এটার মধ্যে কিন্তু অন্যায় নেই। এটা যে সবাই মিলে এরকম রেড়ে করে ঝাঁপিয়ে পড়েছেন তারও খুব একটা প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। রাজনীতিতে আসার অধিকার সবার রয়েছে এবং সবাইকেই যে ঝানু রাজনীতিক হয়ে রাজনীতিতে আসতে হবে এটাই বা কে মাথার দিব্যি দিয়েছে। কিন্তু মুশকিল হচ্ছে যে খেলার যে নিয়ম। আপনি ফুটবল খেলতে নামলে আপনাকে কিন্তু ওই বুট টুট পরে ওই একটা বলের পেছনে 11 জন দৌড়বে এরকম একটা মানসিক প্রস্তুতি নিয়েই নামতে হবে, তাই না? এবার কিন্তু সেটা যদি আপনি প্যাড গ্লাভস পরে ফুটবল খেলতে নামেন তাহলে কি লোকে অন্যরকম ভাববে না? মানে সোজা বাংলা, একটুখানি প্রস্তুত হয়ে এলে ব্যাপারটা বেশ ঠিকঠাক লাগে আর কি। দেখুন, রচনার পাশে বসে থাকা 2 তৃণমূলের বিধায়ক তারা হাততালি দিয়েছেন যথারীতি, কিন্তু বিরোধীরা তাদের তো আর কোনো বাধ্যবাধকতা নেই হাততালি দেবার, তাই তারা যথারীতি কটাক্ষ করে গেছেন। সেটাই এখন হজম করতে হচ্ছে তৃণমূল প্রার্থীকে। আশা করি রাজনীতি আরেকটু সড়গড় হয়ে গেলে, সিলেবাস সম্পর্কে ওয়াকিবহাল হয়ে গেলে তাকে আর বিরোধীদের এরকম কটাক্ষের শিকার হতে হবে না। রচনা হয়তো শিখে যাবেন স্বাস্থ্যসাথী আর কন্যাশ্রীতে সামাজিক উপকার হয়, কর্মসংস্থান হয় না। দেখুন, রাজনীতির সিলেবাস বুঝে গেলে অন্য জগৎ থেকে আসা লোকজনও কিন্তু পোড় খাওয়া নেতাদের মতো কথাবার্তা বলতে শুরু করেন। এটা কিন্তু আমরা হাতে গরম প্রমাণ পেয়ে গেছি। সিরিয়াসলি, এই যে জগৎ থেকে রচনা এসছেন সেই জগৎ থেকেই তো, সেই চলচ্চিত্র জগৎ থেকেই তো শতাব্দী রায়ও এসছেন। আজ তৃণমূলের বীরভূম কোর কমিটির বৈঠক ছিল, সে বৈঠকের পর ওই বীরভূম কেন্দ্রেরই তৃণমূল প্রার্থী শতাব্দী রায় বলেছেন গোষ্ঠীদ্বন্দ্ব নাকি তৃণমূলের সিলেবাসের মধ্যে পড়ে। ওটা নিয়ে ব্যস্ত হবে না, গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে। ওটা একটা তৃণমূলের মানে সিলেবাসের মধ্যে পড়ে গেছে, কিন্তু আবার ইলেকশন এলে সবাই আবার এক হয়ে ভোট করে। জাস্ট দুটো স্লোগানের কথা মনে পড়ে যাচ্ছে জানেন তো। একটা ওই ছোটোবেলায় শুনেছিলাম, তখন
ওই ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর চারপাশে ওই সেই স্লোগানটা খুব শোনা গেছিল, জব তক সুরজ চাঁদ রহেগা ইন্দিরা তেরা নাম রহেগা। আর পরবর্তীটা সেটা লালু প্রসাদ যাদবের সৌজন্যে, জব তক সমোসা মে রহেগা আলু তব তক বিহার মে রহেগা লালু। এইটা সেই সময়ের স্লোগান। এবার সেইগুলোই শুনে শুনে মনে হচ্ছিল কোথাও এগুলোর মধ্যে মানে রাজনীতির আসল পুটটা লোকানো থাকে। মানে জবে থেকে যতদিন তৃণমূল থাকবে ততদিনই গোষ্ঠীদ্বন্দ্ব থাকবে। শতাব্দী রায় কি এটাই বোঝাতে চাইলেন? শতাব্দী রায়ের কথা কিন্তু বোঝা যাচ্ছে যে গোষ্ঠীদ্বন্দ্বটা মানে মানুন চাই না মানুন, তৃণমূলের বাকি নেতারা তারা চেনার ভান করুন বা বিস্ময়ের চোখে মানে ছানাবড়া করে তাকান, এটা আসলে তৃণমূলের চেনা সিলেবাস। সেজন্যই কি গার্ডেন রিচে বহুতল ভেঙে পড়ার ঘটনায় ফিরহাদ হাকিমের অস্বস্তি বেশ খানিকটা বাড়িয়ে দিয়েছেন মন্ত্রী জাভেদ খান। রাজ্যের বিপর্যয় মোকাবিলা মন্ত্রীর দাবি হচ্ছে যে কলকাতা শহরে প্রচুর বেআইনি নির্মাণ হচ্ছে, জলাভূমি বোঝানো হচ্ছে, তৃণমূল আমলেও সেই বেনিয়ম চলছে সমান তালে। আমাদের যে অঞ্চলগুলোয় এরকম অ্যাডেড এরিয়া, এগুলো বিশেষ করে যেখানে এই ইলিগাল কনস্ট্রাকশনগুলো হয়, এটা একটা সামাজিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই সামাজিক সমস্যাটা বামফ্রন্টের থেকে শুরু হয়েছে। যখন আমাদের এই তপসিয়াতে জেলা, গার্ডেন রিচ, বেহালা, কসবা, এসব অ্যাডেড এরিয়া, এইসব অ্যাডেড এরিয়াতে কাগজপত্র তো ঠিক নেই। যে বিল্ডিংগুলো হচ্ছে আনঅথরাইজ হচ্ছে, ইলিগাল হচ্ছে, কেন? তাহলে কলকাতা শহরের মধ্যে হচ্ছে না? হ্যাঁ হচ্ছে, বেলেঘাটা হচ্ছে, বড় বাজারে হচ্ছে, সেন্ট্রাল কলকাতা হচ্ছে, তপসিয়া হচ্ছে, সব জায়গায় পিকনিক গার্ডেন হচ্ছে, সব জায়গায় হচ্ছে। হ্যাঁ, এখনও আমাদের সময় অনেক জায়গায় যেরকম হয়েছে, আমি তো অস্বীকার আমরা করতে পারি না। রাত্রের অন্ধকারে অসাধু প্রমোটার আছে, ল্যান্ড গ্র্যাবার আছে, তারা করেছে। কার যে কখন বোধোদয় হয়ে যায় এটাই বুঝতে পারি না, জানেন তো। শুধু এটাও বুঝি না, তার সঙ্গে বোধোদয়টা যখন হয়ই তখন সেটা ঠেকানোর বন্দোবস্ত করেন না কেন? এটা তো বুঝতেই পারে না। আপনাদের মতো জ্ঞানী গুণী প্রাজ্ঞ লোকেরা এটা তো নিশ্চিতভাবেই জানেন যে একবার যদি এরকম বেআইনি নির্মাণ হয় তার ফলাফল কী হতে পারে। এই বোধটার সঙ্গে সঙ্গে যদি সেই অনুযায়ী বন্দোবস্তটা করা হতো, তিনিও যদি তার মতো করে প্রত্যেকে নিজের মতো করে উদ্যোগী হতেন, তাহলে কি আমাদের সহনাগরিকদের হারাতে হতো এইভাবে? আজ তার সঙ্গে সঙ্গে যে কথাবার্তা, এগুলো তো ওই বাজ বিচার করে ছুটবে না। ইন জেনারেল পুরসভার দিকে ছুটবে, সরকারের দিকে ছুটবে, সবথেকে বড় কথা শাসক দলের দিকে ইন জেনারেল ছুটবে অভিযোগের তীরগুলো। তার থেকে কি সবাই গা বাঁচিয়ে থাকতে পারবেন? গায়ে তো কোনো না কোনো সময় আঁচ লাগবেই, যেটা এই মুহূর্তে মেয়রের লাগছে। আজ কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের আধিকারিকদের নিয়ে বৈঠক করেছেন ফিরহাদ হাকিম। এবার গার্ডেন রিচের ঘটনার পর আজকেই প্রথম তিনি ওই ইঞ্জিনিয়ারদের সাথে বৈঠক করলেন। আমাদের সঙ্গে যখন আমার সাথে যেদিন কথা বলেছিলেন সেদিনই বলেছিলেন যে এই আধিকারিকদের গাফিলতি রয়েছে। এটা তার বক্তব্যের মধ্যে ফুটে বেরিয়েছিল সেদিন, এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এটাও আমাদের সঙ্গে কথা বলার সময় প্রথম তিনি ঘোষণা করেছিলেন। আজকে এই মিটিংয়ের মধ্যেই নাকি 15 নম্বর বড়র এক সাব ইঞ্জিনিয়ারকে ধমকেছেন ফিরহাদ হাকিম। বলেছেন এই আধিকারিকের ত্রুটির জন্যই নাকি এই 10 জন মানুষের মৃত্যু হয়েছে। পুরো বোর্ডের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে, এমনকি বিরোধীরা তাকে চোর বলে কটাক্ষ করেছে। গোটা বিষয়টা যে অত্যন্ত লেগেছে মেয়রের সেটা তো বোঝাই যায়। এইভাবে তিনি প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন। অভিযুক্ত প্রমোটারও ইতিমধ্যেই কিন্তু বলেছেন ইঞ্জিনিয়াররা সব জানতেন। ফিরহাদ হাকিমও বলছেন এই ইঞ্জিনিয়ারদের দোষ। তাহলে কোথাও গিয়ে গার্ডেন রিচের এই ড্যামেজ সিলেবাস মেনেই কি ম্যানেজের চেষ্টা হচ্ছে? খেয়াল করে দেখুন, অন্যের ওপর দায় চাপিয়ে দেওয়াটা এটা তো রাজনীতিকদের চেনা সিলেবাস। একদিন আগে যে ফিরহাদ হাকিম বললেন কলকাতার সমস্ত অবৈধ নির্মাণের বিরুদ্ধে তারা অভিযান চালাবেন, তার কি হলো? বেনিয়ম আটকানো বা চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার বিষয়টা কি রাজনীতির আউট অফ সিলেবাস, নাকি সেটা কোনোভাবে ওই আউট অফ সিলেবাস কাজকর্ম করতে গেলে নিজেদেরই আউট অফ সিলেবাস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে? বেশ কিছু এরকম উদাহরণ সেটা কিন্তু আমাদের মনে পড়ে যাচ্ছে।